সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। আজ শুরু করছি বৈদিক সভ্যতার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আলোচনা করব মূলত বৈদিক সভ্যতার রাজনৈতিক জীবন সহ আরো বিস্তারিত বিভিন্ন আলোচনা। তো চলো শুরু করে দিই। দেখো, বৈদিকরা প্রথম জীবনে অর্থাৎ বৈদিক যুগে ছিল মূলত তাদের যে সভ্যতা, সেই সভ্যতা ছিল উপজাতি কেন্দ্রিক এবং তারা ছিল যাযাবর এবং তারা ঘুরে ঘুরে পশুপালন বৃত্তি করে কিন্তু তাদের জীবনটাকে অতিবাহিত করে। যার জন্য দেখো একদম প্রথমে কিন্তু আমি এটা লিখেছি যে এদের যে জীবনটা তা ছিল মূলত উপজাতি কেন্দ্রিক। এবার চলে আসি রাষ্ট্রের ভিত্তিতে। দেখো, রাষ্ট্রের ভিত্তি একদম নিচে যে ভিত্তিটা ছিল তা ছিল কুল বা পরিবার। কুলের প্রধান কে ছিল? কুলক বা গৃহপতি। কয়েকটি কুল বা পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম। ঠিক আছে, গ্রামের প্রধান ছিল গ্রামনি, আবার কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিশ, আর এই বিশের প্রধান ছিল বিশপতি। ঠিক আছে, আবার রাষ্ট্রের যে সর্বোচ্চ স্তর ছিল তা ছিল জন, আর এই জনের প্রধান ছিল গোপ। অনেকে গোপকে কিন্তু রাজা বলে মনে করেছেন, যে গোপই ছিল রাজা। আবার দেখো, প্রজাতান্ত্রিক যে রাষ্ট্র ছিল, এই প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল গণ, আর এই গণর প্রধান কে ছিল? গণপতি বা জ্যেষ্ঠ। অর্থাৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র যেমন ছিল, গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু তেমন ছিল। তবে এই যে রাষ্ট্রগুলো ছিল এগুলো কিন্তু বিশাল বড় কোনো রাষ্ট্র, এগুলো কিন্তু জাতিকেন্দ্রিক রাষ্ট্র। পরবর্তী বৈদিক যুগ যখন দেখা যাচ্ছে যে গাঙ্গেয় উপত্যকায় এই বৈদিক সভ্যতার বিস্তার হচ্ছে নিম্ন সিন্ধু অঞ্চল এবং পাঞ্জাব থেকে সরে গিয়ে, তখন কিন্তু বড় বড় যে রাজ্যের উপস্থিতি বা বড় বড় রাষ্ট্রের সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তখন কিন্তু এই জন বা জনের প্রধান যে গোপ সেটা কিন্তু আর থাকছে না। তখন কি আসছে? তখন আসছে রাজা, এবং রাজাকে কিন্তু রাজন বলা হতো। এবার রাজা কি করছে? রাজা মন্ত্রী, পুরোহিত এবং সভা সমিতি নামক উপজাতি সংগঠনের পরামর্শ মেনে তারা কিন্তু ওই রাজশাসন চালাচ্ছে। এবার উপজাতি সংগঠনগুলোতে আসি। উপজাতি সংগঠন কি? যেমন ধরো সভা এবং সমিতি, এই দুটোর নাম আমরা এই নামের সঙ্গে কিন্তু খুবই পরিচিত, সভা এবং সমিতি। সভা হচ্ছে কি? এটা বয়স্কদের প্রতিষ্ঠান, আর সমিতি কি না সর্বাপেক্ষা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠান। এখানে কিন্তু বয়োজ্যেষ্ঠরা থাকতো এবং অল্প বয়স্করাও থাকতো। আরেকটা কথা খুব ইন্টারেস্টিং তথ্য, সেটা হচ্ছে সমিতিতে মেয়েদের অংশগ্রহণের কথা কিন্তু অথর্ববেদে বলা রয়েছে। ঠিক আছে, অথর্ববেদে সমিতিতে মেয়েদের অংশগ্রহণ। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের যে এই স্ক্রিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু পিডিএফ আকারে তোমরা আমাদের যে চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে। আচ্ছা, বিদত হচ্ছে কি না প্রাচীনতম সংগঠন, তবে এটি শুধুমাত্র ঋগ বৈদিক যুগেই দেখা যায়। ঠিক আছে, আর পরবর্তী বৈদিক যুগে এর কিন্তু উপস্থিতি ছিল না। গণ কি না প্রজাতান্ত্রিক সংঘ। আমি একটু আগেই বলেছি যে গণর যে প্রধান ছিল তাদেরকে বলা হতো গণপতি বা জ্যেষ্ঠ। এটি একটি না প্রজাতান্ত্রিক রাষ্ট্র। পরিষদ কি না পরিষদ হলো মূলত সামরিক সংগঠন। এই ছিল ঋগ বৈদিকের উপজাতি সংগঠন, যা কিন্তু রাজাকে তার রাজ্য পরিচালনায় সহায়তা করত। এরপরে চলে আসি একটি ইম্পর্টেন্ট টপিকে, সেটি হচ্ছে 10 রাজার যুদ্ধ। দেখো, ঋগ্বেদ এই 10 রাজার যুদ্ধ বিস্তারিত বিবরণ। ঠিক আছে, এবার 10 রাজার যুদ্ধটা কি? ভরত গোষ্ঠীর রাজা সুদাস তিনি রাভি বা পরুষ্ণী নদীর তীরে 10টি আর্য এবং অনার্য গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ। ঠিক আছে, সেই গোষ্ঠীগুলো কি কি? আর্য গোষ্ঠী হচ্ছে যে নেতারা ছিলেন সেগুলো হচ্ছে কি? যদু, অনু, ক্রু, তুর্বশ আর রুজ্জ। ঠিক আছে, এই হলো আর্য গোষ্ঠী। আরো 5টি অনার্য গোষ্ঠী ছিল। এই 10টি গোষ্ঠীর বিরুদ্ধেই কিন্তু রাজা সুদাস যুদ্ধে অবতীর্ণ। অনার্য গোষ্ঠীগুলো কি কি? না অলিনা, পাক্তা, শিবা, বিশানি এবং ভলনাসিস। ঠিক আছে, আচ্ছা, এই উচ্চারণগুলো কিন্তু বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন পাবে। যাই হোক, যেহেতু এগুলো দেবনাগরী হরফে লেখা এবং তৎকালীন উচ্চারণ একটু উল্টোপাল্টা থাকতে পারে।
তো এইগুলো 10টি গোষ্ঠী, এই 10টি গোষ্ঠীর বিরুদ্ধে কে যুদ্ধ করছে? রাজা সুদাস। দেখো, ভরত গোষ্ঠীর রাজা সুদাস, তার যে রাজপুরোহিত ছিলেন তিনি ছিলেন হচ্ছে ঋষি বিশ্বামিত্র। সেই ঋষি বিশ্বামিত্রকে সরিয়ে যখন রাজা সুদাস বশিষ্ঠকে ক্ষমতায় বসাচ্ছে রাজপুরোহিত হিসেবে, তখনই কিন্তু এই ঋষি বিশ্বামিত্র এই যে 10টি অনার্য এবং আর্য গোষ্ঠী, সেই গোষ্ঠীকে নিয়ে রাজা সুদাসের বিরুদ্ধে অবতীর্ণ। তার বিরুদ্ধে কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। সুদাসই কিন্তু এই 10 রাজার যুদ্ধে জয়লাভ করছে। আচ্ছা, 10 রাজার যুদ্ধটা কোথায় হচ্ছে? পরশনি বা রাভি নদীর তীরে। এটা ভারতবর্ষের কোথায়? এই দেখো, এইটি হলো রাভি নদী বা পরশনি নদী, সেই নদীর তীরে কিন্তু এই 10 রাজার যুদ্ধ হচ্ছে। এরপরে চলে আসি রাজ কর্মচারী বৃন্দ। দেখো, রাজাকে সাহায্য করার জন্য কতগুলো রত্নীর নিয়োগ করা হতো, তো রাজ কর্মচারী বৃন্দকেই বলা হতো। দেখো, প্রথমেই রয়েছে পুরোহিত। পুরোহিত কি রাজাকে কি সাহায্য করতেন? যাগযজ্ঞ কাজ, রাজার পরামর্শদাতা হিসেবে। সেনানী কি? না প্রধান সেনাপতি হিসেবে কাজ করতেন। ব্রজপতি কি? না তৃণক্ষেত্রের প্রধান। দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট। কেন না, যেহেতু পশুপালন কিন্তু ঋগ বৈদিক যুগে একটা বিশাল রোল প্লে করতো, সেই জন্য ব্রজপতি বা তৃণক্ষেত্রের প্রধানও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ। দূত হচ্ছে কি? না বার্তা বহনকারী। দূত হচ্ছে সারথি। ভাগদুক হচ্ছে কর আদায়কারী এবং সংগ্রহিত্রী হচ্ছে কোষাধ্যক্ষ। ঠিক আছে। মহিষী হচ্ছে কি? রাজার প্রধান রানী। এই প্রধান রানীও কিন্তু রাজাকে রাজ্য পরিচালনায় সাহায্য করতো, সেই জন্য কিন্তু মহিষীর কথা এখানে রয়েছে। উগ্র কি? পুলিশ বাহিনী। গ্রাম্যবাদীন, গ্রামের বিচারকগণ। মধ্যমসী হচ্ছে কি? বিবাদে মধ্যস্থতাকারী। অক্ষবাব হচ্ছে জুয়া খেলার অধ্যক্ষ, এবং পরবর্তী যুগে এই অক্ষবাব কিন্তু হিসাব রক্ষক হিসেবে পরিগণিত হয়েছিলেন। স্থপতি হচ্ছে কি? বিচারক। পরবর্তী বৈদিক যুগে হয়েছিলেন প্রদেশের প্রধান। গ্রামনি হচ্ছে কি? গ্রাম প্রধান। আচ্ছা, এরপরে চলে আসি সমাজ ব্যবস্থা। দেখো, পরিবারের ভিত্তি আমি প্রথমেই বলেছিলাম, সমাজের ভিত্তি কি প্রথমেই বলেছিলাম? পরিবার। পরিবারগুলো ছিল মূলত পিতৃতান্ত্রিক এবং এগুলো ছিল যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার। পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলপ বা গৃহপতি। ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি নারীদের মর্যাদায়। দেখো, বৈদিক সমাজ পিতৃতান্ত্রিক হলে সেখানে কিন্তু নারীদের যথেষ্ট মর্যাদা ছিল। কিরকম ছিল? না বৈদিক যুগে উপনয়ন, বৈদিক মন্ত্র যে পাঠ, সেই পাঠেও কিন্তু মেয়েদের অধিকার ছিল। কারা কারা সেখানে বিশেষ উল্লেখযোগ্য নিচ্ছে? দেখো, ঘোষা, অপালা, বিশ্ববারা, লোপামুদ্রা, গার্গেয়ী, মৈত্রেয়ী, গার্গী, মৈত্রেয়ী, গোপা সে যুগের উল্লেখযোগ্য নারী ছিলেন। অর্থাৎ এরা কিন্তু খুব শিক্ষিত নারী ছিলেন। আবার দেখো, যুদ্ধে পারদর্শী নারীদের মধ্যে কারা কারা ছিলেন? বিশ্বপলা, মুদগলানি, এরা ছিলেন যুদ্ধে পারদর্শী নারী। আবার দেখো, লোমসা, জুহু, পৌলমী, কামায়নী, এরা আবার ধর্মীয় যে জ্ঞান, সেই জ্ঞানের অধীশ্বরী ছিলেন। ঠিক আছে। মানে এরাও কিন্তু খুবই মানে জ্ঞানী নারী ছিলেন তৎকালীন যুগে। ঠিক আছে। আবার দেখো, বৈদিক মন্ত্র রচনা করেছিলেন কিন্তু গার্গী। ঋগ্বৈদিক যুগে ঋগ্বেদেরই কিন্তু মন্ত্র রচনা করেছিলেন গার্গী। যে নারী বিবাহ না করে ধর্মচর্চা এবং অধ্যয়ন করতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী, এবং বিবাহের পূর্ব পর্যন্ত যারা বিদ্যা চর্চা করতেন তাদেরকে বলা হতো সদ্যোদাহা। এবারে দেখো, পরবর্তী বৈদিক যুগে কি হচ্ছে? পরবর্তী বৈদিক যুগে নারীদের যে মর্যাদা সেই যাচ্ছে, এবং পরবর্তী বৈদিক যুগের যে সাহিত্যিক যে উপাদানগুলো আছে, নারীদের সম্পর্কে বিভিন্ন রকমের কূটবাক্য বর্ষিত। যেমন ধরো, অথর্ব বেদে নারী জন্মকে দুর্ভাগ্যজনক বলা হয়েছে, আবার মৈত্রায়নী এই একই কথা বলা হয়েছে, এবং নারীকে বলা হয়েছে যে মদ পাশার মতনই সর্বনাশ। এবং নারীদের যে মর্যাদার মতো যে উপনয়ন, তারপর বৈদিক মন্ত্র রচনা, বেদ পাঠ, এগুলোতে কিন্তু নারীদের যে অধিকার ছিল সেটারও কিন্তু পরবর্তী বৈদিক যুগে খর্ব। ঠিক আছে। কিন্তু আরো একটি বিষয়, নারীদের যে নাচ গান, হ্যাঁ, এইসব বিষয় কিন্তু মানে ঘরোয়া বিষয় কিন্তু এই বিষয়গুলো ছিল পরবর্তী বৈদিক যুগে আমরা সতী প্রথারও উল্লেখ পাচ্ছি, কিন্তু এই সময়
পরবর্তী প্রথাটা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল না, তার কারণ হচ্ছে যে বিধবা বিবাহেরও কিন্তু একটা প্রচলন ছিল সেই সময়, মানে পরবর্তী বই। আচ্ছা, এরপরে চলে আসি বর্ণ ব্যবস্থায়। দেখো, কর্ম ও পেশার ভিত্তিতে নতুন বর্ণ ব্যবস্থা দেখা দিচ্ছে। ঋগ্বেদের দশম মণ্ডলের অন্তর্ভুক্ত পুরুষ সূক্তে 4টি বর্ণ সম্পর্কে বলা রয়েছে। কি কি বর্ণ? না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই পুরুষ সূক্তে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে বর্ণনা দেওয়া হয়েছে। তা হলো যে ব্রাহ্মণের জন্ম হচ্ছে ব্রহ্মার মুখমণ্ডল থেকে বা মুখ থেকে, ক্ষত্রিয়ের জন্ম হচ্ছে 2 বাহু থেকে, বৈশ্যের জন্ম হচ্ছে থেকে এবং শূদ্রের জন্ম হচ্ছে পা থেকে। তো এই গেল পুরুষ সূক্তের বর্ণনা। কিন্তু এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের কর্ম অনুযায়ী কি কাজ ছিল সেটা একটু বলি। দেখো, ব্রাহ্মণদের মূলত কাজ ছিল কি, যে পড়াশোনা, রাজার পরামর্শদাতা এবং যাগযজ্ঞ। অন্যদিকে ক্ষত্রিয়দের কাজ কি ছিল? ক্ষত্রিয়দের কাজ ছিল মূলত হচ্ছে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন তারা। বৈশ্যরা কি? ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ। আর শূদ্রদের হচ্ছে কি? বাকি পেশা এবং কৃষিকাজ এবং এই শূদ্ররাই চতুর্বর্ণের সেবায় নিযুক্ত ছিলেন বলে বলা হয়। কিন্তু আরো একটি বিষয়, তা হলো যে এই চতুর্বর্ণের যে এই যে কনসেপ্টটা বা এই যে ধারণাটা, তা ছিল মূলত বৈদিক যুগে ছিল কর্মভিত্তিক, অর্থাৎ যে যে কর্ম করবে সেই অনুযায়ী কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হবে সে, ঠিক আছে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি হচ্ছে, যখনই একটি পারদর্শিতা, অর্থাৎ ধরো ব্রাহ্মণের ছেলে সে পড়াশোনা করছে, তার পরবর্তীকালে তার ছেলেও পড়াশোনা করছে, এইভাবে পড়াশোনাটাই তাদের বৃত্তি হয়ে যাচ্ছে। এই যে বংশানুক্রমিক ব্রাহ্মণ হওয়া বা বংশানুক্রমিক ক্ষত্রিয় হওয়া, আস্তে আস্তে এই বিষয়টা চলে আসার ফলে দেখা যাচ্ছে যে একটা বর্ণাশ্রম প্রথা সৃষ্টি হচ্ছে এবং পরবর্তীকালে এটা কিন্তু খুবই একটা গোঁড়ামি ব্যবস্থায়, মানে একটা রক্ষণশীল ব্যবস্থায় পরিণত হচ্ছে ব্যবস্থাটা। আচ্ছা, এরপরে চলে আসে চতুরাশ্রম প্রথা। চতুরাশ্রম প্রথা কি? না, চতুরাশ্রম প্রথা কিন্তু সম্পূর্ণভাবে বৈদিক শিক্ষা ব্যবস্থা বা আশ্রম প্রথার সঙ্গে যুক্ত। এটি কি? না দেখো, ব্রহ্মচর্য হচ্ছে গুরুগৃহে শিক্ষা, গুরুগৃহে শিক্ষা লাভকে বলছে ব্রহ্মচর্য। একটি বয়স পর্যন্ত ছাত্র গুরুগৃহে শিক্ষা লাভ করবে এবং তারপরে তার শিক্ষা লাভ যখন সম্পূর্ণ হবে সে তখন এসে গার্হস্থ্য জীবনে প্রবেশ করবে। এবার কথা হলো যে সবাই কি গার্হস্থ্য জীবনে প্রবেশ করত? না, সবাই প্রবেশ করতো না। যারা প্রবেশ করত, এই গার্হস্থ্য জীবনটা নিত, তাদেরকে বলা হতো উপকুরবান, পুরুষরা আর কি। আর মহিলাদের কথা তো আমি বলেই দিলাম, যে যারা বিবাহের আগে পর্যন্ত পড়াশোনা করতো তাদেরকে বলা হতো সদ্যোদ্দাহা, এবং যারা সারা জীবন পড়াশোনা করতো তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। ঠিক তেমনি যারা পুরুষ গার্হস্থ্য জীবন পালন করতো ব্রহ্মচর্য জীবনের পর, তাদেরকে বলা হতো উপকুরবান। আর ব্রহ্মচর্য যারা সারা জীবন নিয়ে থাকতো তারা তো ব্রহ্মচারী। এই তো গেল দুটো পার্ট। এবার আসি বানপ্রস্থ। বানপ্রস্থ কি? না, বানপ্রস্থ হচ্ছে সন্ন্যাসে যাওয়ার জন্য তোমাকে নিজের মনটাকে স্থির করা, সেটা হচ্ছে বানপ্রস্থ। বানপ্রস্থ কথার অর্থ হচ্ছে ওয়ে টু ফরেস্ট, বা তুমি আর কি অরণ্যের দিকে যাচ্ছ, সেটা হচ্ছে বানপ্রস্থ। তো বানপ্রস্থ কাইন্ড অফ সন্ন্যাসের মতনই, কিন্তু সন্ন্যাস হচ্ছে সম্পূর্ণ মোক্ষ বা মুক্তি লাভ করার জন্য ঈশ্বরের আরাধনা, সেটাই হচ্ছে সন্ন্যাস। কিন্তু এটি হচ্ছে সন্ন্যাসের পথে যাওয়ার একটা ট্রানজিশন পিরিয়ড, এই বানপ্রস্থ, ঠিক আছে। এই গেল আজকের বৈদিক সভ্যতার সেকেন্ড পার্ট। এরপরে আবার তৃতীয় পর্ব নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞানপীঠ চ্যানেল তোমরা ফলো করতে থাকো, এবং আমাদের যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা কিন্তু ভালো করে সেগুলোকে দেখতে থেকো। ধন্যবাদ সবাইকে।